সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। চলুন জেনে নেওয়া যাক সারা দুনিয়ায় এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1.5 ঘণ্টার ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে, এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের চুক্তির সুনির্দিষ্ট বিবরণ আরও বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে মস্কো। পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে বলা হয়েছে, বুধবার রাশিয়া ও ইউক্রেন 175 বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। পুতিন আরও বলেছেন, সংঘাতের তীব্রতা রোধ ও রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধানের মূল শর্ত হল বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সম্পূর্ণ বন্ধ করা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। এই সংঘাতের অবসান একটি স্থায়ী শান্তির মাধ্যমে হওয়া উচিত বলে উভয় নেতাই একমত হয়েছেন। হোয়াইট হাউস আরও জানিয়েছে, জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রক্রিয়া শুরু হবে বলে দুই নেতা একমত হয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে কারিগরি আলোচনা শুরুর ব্যাপারে তারা মত দিয়েছেন। এসব আলোচনা মধ্যপ্রাচ্যে শিগগিরই শুরু হবে। হোয়াইট হাউস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নতিতে ভবিষ্যতের বিরাট লাভ রয়েছে বলে দুই নেতা একমত হয়েছেন। এর মধ্যে রয়েছে বিশাল অর্থনৈতিক চুক্তি ও শান্তি অর্জনের পর ভূরাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়। গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 400 ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও 562 জন। 2 মাস ধরে চলা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সোমবার রাতে এই হামলা শুরু করে ইসরায়েল। গাজার বিভিন্ন এলাকায় এই হামলা হয়েছে, যার মধ্যে রয়েছে খান ইউনিস, রাফা, গাজা সিটি ও দেইর আল বালা। মঙ্গলবার রাতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত গাজায় 404 শাহাদাত বরণকারী ও 562 আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে। এখনও অনেক লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ জানিয়েছেন, দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যা 6টার পর থেকে মধ্যরাত পর্যন্ত হামলা হয়েছে একটানা। চারদিকে বিমান হামলা, কামান ও মেশিন গানের শব্দ শোনা গেছে। হেলিকপ্টার থেকেও গুলি ছোড়া হয়েছে। হামাস এক বিবৃতিতে বলেছে, নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, যা গাজায় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। সংগঠনটি আরব ও ইসলামী দেশগুলোর পাশাপাশি বিশ্বের মুক্তমনা মানুষকে রাস্তায় নেমে এই হামলার প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের সব প্রচেষ্টা ধ্বংস করার অভিযোগ এনেছে। আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম দেইর আল বালা থেকে জানান, ঘনবসতিপূর্ণ এলাকা, অস্থায়ী স্কুল ও আবাসিক ভবনগুলোতে হামলা হয়েছে। এসব স্থানে মানুষ আশ্রয় নিয়েছিল। তিনি বলেন, গত 1 ঘণ্টায় আমরা ইসরায়েলি ড্রোন ও যুদ্ধ বিমানের উপস্থিতি শুনেছি। হামলায় নিহতদের মধ্যে নবজাতক, শিশু, নারী ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন। এছাড়া হামাসের বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। গাজার সরকারি মিডিয়া অফিস বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর এই বর্বর হত্যাকাণ্ড প্রমাণ করে যে তারা শুধু হত্যা, ধ্বংস ও গণহত্যার ভাষাই বোঝে। তারা নিরীহ মানুষের রক্তপাতের মাধ্যমে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করেছে। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পুনরায় শুরু করাকে কেবল শুরু মাত্র বলে সতর্ক করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। আনাদুলু বার্তা সংস্থা জানিয়েছে, গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। হামলার পর সামনে আসতে থাকা একের পর এক ছবিতে দেখা যায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন। ভোররাতে বাড়িতে বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। পরে এক টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, আমরা যুদ্ধবিরতি কয়েক সপ্তাহের জন্য বাড়িয়েছিলাম, যদিও বিনিময়ে আমরা জিম্মিদের ফেরত পাইনি।
তিনি আরও দাবি করেন, আমরা দোহায় প্রতিনিধি দল পাঠিয়েছিলাম এবং মার্কিন দূত স্টিভ উইটকফের প্রস্তাবও গ্রহণ করেছে, কিন্তু হামাস সকল প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। উইটকফ উভয় পক্ষের কাছে একটি হালনাগাদ প্রস্তাব পেশ করেছিলেন, যেখানে 50 দিনের যুদ্ধবিরতির জন্য 5 জন ইসরায়েলি বন্দীর মুক্তি, ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং 3 ধাপের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। অন্যদিকে হামাস চাইছিল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির বাস্তবায়ন। তারা বলেছে, দ্বিতীয় ধাপের বাস্তবায়ন ছাড়া জিম্মিদের মুক্তি দেওয়া হবে না। চুক্তির শর্ত অনুযায়ী সেটাই কথা ছিল, কিন্তু ইসরায়েল প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে যেতে রাজি হয়নি। নেতানিয়াহু তার ভাষণে বলেন, আমি হামাসকে সতর্ক করে দিয়েছিলাম যে যদি তারা আমাদের বন্দীদের মুক্তি না দেয় তাহলে আমরা আবার যুদ্ধ শুরু করব, এবং আমরা তা করেছি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসাম দালিস নিহত হন। গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহসাত আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু আতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাস সরকারের উচ্চপদস্থ এই 4 নেতাকে টার্গেট করে হত্যা করা হয়েছে। ইসরায়েলের একটি বিমান ঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপের যোদ্ধারা। গত 2 মাসের মধ্যে এটি ইয়েমেন থেকে ইসরায়েলের প্রথম ব্যালিস্টিক মিসাইল হামলা। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল দিয়ে এই হামলা চালানো হয়েছে। হামলার টার্গেট ছিল নেজেভ মরুভূমি এলাকার নেভাতিম বিমান ঘাঁটি। মিসাইলটি সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছে হুথিরা। খবরে বলা হয়েছে, সন্ধ্যা 7টার কয়েক মিনিট আগে মিসাইলটি নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। এক বিবৃতিতে হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েলি সরকার যদি গাজার বিরুদ্ধে সহিংসতা বন্ধ না করে তবে পরবর্তী সময়ে ইসরায়েলের উপর হামলার পরিধি আরও বাড়ানো হবে। ইয়াহিয়া সারি বলেন, আমরা গাজায় যেভাবে আমাদের ভাইদের উপর গণহত্যা দেখেছি তার প্রেক্ষিতে আমাদের সবটুকু সামর্থ্য ও শক্তি নিয়ে ফিলিস্তিনিদের উপর এই অন্যায় বন্ধের চেষ্টা করব। একই সাথে সাগরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজের উপর হামলা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান। সারি বলেন, যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হবে এবং মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করবে ততক্ষণ আমাদের নৌ ইউনিটের হামলা চলতে থাকবে। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলা শুরু হওয়ার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বীরসেনা দিমোনা সহ বেশ কয়েকটি শহরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং হাজার হাজার মানুষ ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নেয়। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, মিসাইলটি টার্গেটে আঘাত হানার আগে সেটি তারা অ্যারো ডিফেন্স সিস্টেমের সহায়তায় ধ্বংস করেছে। স্বতন্ত্রভাবে গণমাধ্যমের পক্ষে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি। ইসরায়েল সাধারণত যুদ্ধে তার ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করে না। এবারের গাজা যুদ্ধে এর অনেক প্রমাণ পাওয়া গেছে। ভারতের নাগপুরে হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে কারফিউ জারি করা হয়েছে। পুলিশ বলেছে, দাঙ্গায় জড়িত 50 জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। দাঙ্গায় অনেকগুলো গাড়ি ও বাসা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ভারতীয় রাজনীতিকরা এই দাঙ্গার দায়ভার মুসলিমদের উপর দেওয়ার চেষ্টা করছেন। মুঘল সম্রাট আওরঙ্গজেবের কবর সরিয়ে নেওয়ার দাবিতে বিক্ষোভ থেকেই এই দাঙ্গার সূত্রপাত। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল সম্রাট আওরঙ্গজেবের কবর মহারাষ্ট্রের খুলদাবাদ থেকে সরানোর বিষয়ে আলটিমেটাম দেয়। কবর সরানো না হলে বাবরি মসজিদের মতো সেটি গুড়িয়ে দেওয়া হবে বলেও হুমকি দেয় সংগঠন দুটি। সোমবার তারা সেখানে সম্রাট আওরঙ্গজেবের ছবি ও সবুজ একটি কাপড় পরায়। ওই সময় গুজব ছড়ায় সবুজ কাপড়ে কোরআনের আয়াত লেখা ছিল। এরপরই সেখানে কট্টর হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসলিমদের সংঘর্ষ তৈরি হয়। ওই সময় 30 থেকে 40টি গাড়িতে আগুন দেওয়া হয়। সহিংসতায় আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও হিন্দুবাদী দল বিজেপির নেতা দেবেন্দ্র ফডনবিস বলেছেন, এই সংঘাত পরিকল্পিত। ফডনবিস নিজেও আওরঙ্গজেবের কবর সরানোর পক্ষে অবস্থান নিয়েছিলেন এবং এ ব্যাপারে প্রকাশ্যে কথাবার্তা বলেছিলেন। মুসলিমরা পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করেছে এমন ইঙ্গিত দিয়ে বিধানসভায় তিনি বলেন, গুজব ছড়ায় যে ধর্মীয় বিষয় থাকা কোনো কিছু পোড়ানো হয়েছে। দেখে মনে হচ্ছে এটি ছিল বেশ পরিকল্পিত হামলা। নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার কারণেই।
তিনি আরও বলেন, পুলিশের উপর হামলা সহ্য করা হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধেও এই সহিংসতাকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এ ধরনের বর্বরতা এর আগে দেখা যায়নি। বিক্ষোভকারীরা ছত্রপতি সম্ভাজি মহারাজের গৌরবের জন্য বিক্ষোভ করেছে। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চাভা নামে একটি সিনেমায় মুঘল সম্রাট আওরঙ্গজেবকে ভিলেন হিসেবে দেখানো হয়। এরপরই তার বিরুদ্ধে রাস্তায় নামে কট্টর হিন্দুত্ববাদীরা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে 286 দিন আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন সুনিতা উইলিয়ামস বাচ উইলমোর। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে বিকেলে ফ্লোরিডা অঙ্গরাষ্ট্রের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি। সুনিতা বাচের সঙ্গে আরও যে দুজন নভোচারী এসেছেন তারা হলেন নাসার নিক হক এবং রুশ নভোচারী আলেকজান্ডার গোভরনভ। ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে ফিরে এসেছেন তারা। 4টি বিশেষ প্যারাশুটের সাহায্যে ফ্লোরিডার উপকূলে নামে ক্রু ড্রাগন। এলন মাস্ক তার এক্স অ্যাকাউন্টে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য শেয়ার করেছেন। গত বছর জুনে বোয়িং-এর তৈরি নভোযান স্টার লাইনে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বাচ। সেখানে গিয়ে আটকা পড়েন তারা। যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে এক পর্যায়ে মার্কিন রাজনীতিতেও বিতর্ক তৈরি হয়। অনেকে বাইডেন প্রশাসনকে দোষারোপ করতে থাকে। অবশেষে গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর 2 নভোচারীকে ফিরিয়ে আনার উপর জোর দেন। ক্রু 10 মিশনের ফ্লাইটে তাদের ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। ফ্লোরিডার উপকূলে নেমে আসার পর কিছুক্ষণ সমুদ্রে ভাসছিল তাদের বহনকারী ক্রু ড্রাগন ক্যাপসুল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে ক্যাপসুলটিকে ঘিরে সাঁতার কাটছে কিছু কৌতূহলী ডলফিন। প্রায় 1 ঘন্টা পর মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজ এই নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে নিয়ে আসে। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে যেন তারা খাপ খাইয়ে নিতে পারেন, মূলত সেজন্য 1 ঘন্টা সময় নিয়েছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।